কার্যবিধির 337 থেকে 342 ধারা পর্যন্ত। এখানে আমরা যে টপিকগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার রাজসাক্ষী, অর্থাৎ অপরাধীর সহযোগীকে ক্ষমা যে প্রস্তাব এবং সেটা, এবং তার পাশাপাশি আমরা পাবো হচ্ছে আপনার আসামির অনুপস্থিতিতে বিচার এবং আসামির আত্মপক্ষ সমর্থন নেওয়ার যে সুযোগ সুবিধা আছে। এই তিনটা টপিক নিয়ে আজকে আলোচনা হবে যথারীতি। আজকের আগে যদি আমি আলোচনা করি যে গত ক্লাসের যে আলোচনাটা আমরা করছিলাম, গত ক্লাসে আমরা পড়ছিলাম ফৌজদারি কার্যবিধির 190 থেকে 205 বড় গ পর্যন্ত, এর ভিতর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো। ফৌজদারি কার্যবিধির 190 ধারায় আমরা দেখছি এখানে বলা আছে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন তারা কারা এবং সেটা কোন মাধ্যমে তারা অপরাধটা আমলে নিতে পারেন। এখানে অপরাধ আমলে নিতে পারেন আপনার কাদের কথা বলা হয়েছে, আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছে তাদের কথা এখানে বলা আছে। তারপর আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এছাড়াও সরকার যদি বিশেষভাবে ক্ষমতা দেয় তাহলে অন্যরাও সেক্ষেত্রে পারবে। তারপরে হচ্ছে আমাদের এখানে তারা পারে হচ্ছে যে তাদের কাছে কেউ নালিশ করলে বা তারা পুলিশ রিপোর্টের ভিত্তিতে জানতে পারলে বা অন্য কোনো ভাবে। তারপর আমরা 196 দ্বারা পড়ছি, যেখানে বলা আছে রাষ্ট্রদ্রোহিতা বা কতিপয় অপরাধের দায়ে মামলা করার পদ্ধতি। 198 আমরা পড়ছি চুক্তিভঙ্গ, মানহানি, বিবাহ সম্পর্কিত বিষয়ে। তারপর 199 পড়ছি আমরা ব্যভিচার, ব্যভিচার এবং হচ্ছে বিবাহিত মহিলাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে। তারপর 200 দ্বারায় আমরা পড়ছি বাদীর জবানবন্দি। 201-এ আমরা পড়ছি ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে তিনি সেটা কোথায় প্রেরণ করবেন এবং কি নির্দেশনা দিবেন সেই বিষয়ে। তারপর হচ্ছে 202 আমরা পড়ছি যে পরোয়ানা স্থগিত রাখার যে প্রক্রিয়া সেটা। এবং 203-এ আমরা পড়ছি নালিশ খারিজ হয়ে যায় কি কারণে। এখানে কয়েকটা কারণ বলা আছে, দুইটা কারণ নালিশ খারিজ হওয়ার কারণ। তারপরে 204-এ আমরা পড়ছি নালিশ যদি অ্যাকসেপ্ট করে ম্যাজিস্ট্রেট মানে সেটা গ্রহণ করে, গ্রহণ করার পর তিনি কি ধরনের ব্যবস্থা নেন সেটা 204-এ বলা আছে সে কথা। 205-এ আমরা পাইছি যে আপনার ম্যাজিস্ট্রেট আপনার কোনো ব্যক্তির ব্যক্তিগত হাজিরা তিনি কি করতে পারেন, তিনি সেটা মওকুফ করতে পারেন। একই সাথে 205 বড় গতে আমরা দেখছি যে আপনার একই বিষয়কে কেন্দ্র করে যদি আপনার থানাতেও মামলা তদন্তাধীন থাকে আর হচ্ছে আপনার কোর্টেও মামলা বিচার আপনার থাকে মানে নালিশের পর্যায়ে থাকে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন যে এটা নিয়ে এরকম দুইটা মামলার অস্তিত্ব আছে তখন তিনি কি ব্যবস্থা নেন এই বিষয়ে 205 বড় গতে আলোচনা করা আছে এই বিষয়ে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের ক্লাস ফৌজদারি কার্যবিধির প্রথম যে ধারাটা সেটা হচ্ছে 337 ধারা। এখানে দেখবেন অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাবের কথা বলা হয়েছে। কি? অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব। এখন ঘটনার এটা সাক্ষ্য আইনে কতটুকু সমর্থন করে, সাক্ষ্য আইনে এটা সমর্থন করে কিনা। আমরা যদি সাক্ষ্য আইনে দেখি এখানে কিন্তু বলা আছে অপরাধীর সহযোগীর কি আপনার জবানবন্দির মূল্য আছে, আছে না? অপরাধীর সহযোগী সাক্ষ্য দিতে পারে, একটা কিন্তু ধারা আছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ধারা আছে। ওকে, সব পিডিএফ দিয়ে দিব, নো টেনশন। আচ্ছা, আমরা জানি যে অপরাধীর যে সহযোগী আছে তিনিও সাক্ষ্য দিতে পারেন। তাহলে এই ক্ষেত্রে তাহলে সাক্ষ্য যে দিবেন অপরাধীর সহযোগী সে কখন সাক্ষ্য দিবেন? যখন তাকে এই ধরনের ক্ষমার প্রস্তাব দেওয়া হবে এবং সেই ব্যক্তি ক্ষমার প্রস্তাবে রাজি হয়ে তিনি যখন তার শর্ত ফিল আপ করবেন এবং পরিপূর্ণভাবে তিনি যখন তার সত্য কথাটা বলবেন, অর্থাৎ তাকে একটা প্রস্তাব দেওয়া হবে যে আপনি পরিপূর্ণভাবে সত্য কথা বলবেন, তিনি সেটা কোনো কিছু না লুকায়া পরিপূর্ণ সত্যভাবে বলবেন। যেরকমটা আমরা দেখছি কোথায় আমাদের যে বর্তমান সময়ে আমাদের একজন সম্মানিত সাবেক আইজিপি মহোদয় তিনি কিন্তু একটা মামলাতে বা কয়েকটা ঘটনাতেই তিনি কিন্তু কি হয়েছেন, রাজসাক্ষী হয়েছেন, তাই না? এইসব ঘটনায় যারা আপনার মূল তাদের সম্পর্কে তিনি পূর্ণাঙ্গ সত্য তথ্য প্রকাশ করছেন, যার প্রেক্ষিতে আমরা তার সাজা কম হইতে দেখছি, তাই না? এরকম কিন্তু আমরা এটা দেখছি। এই জিনিসটাই হচ্ছে আজকের এই টপিক, যেটা 337, 338, 339, 339 কতে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? তো এখানে 337-এ বলা আছে যে কোন সকল ঘটনায় সাধারণত এই ধরনের প্রস্তাব দেওয়া হয়। এখানে মনে করেন যে দায়রা আদালতে বিচার্য যে মামলাগুলো থাকে তারপর দেখবেন বডিতে কিছু ঘটনা দেওয়া আছে যে এই সকল ধারার ক্ষেত্রে আপনার বিজ্ঞ আদালত কি করতে পারে, তাকে একটা পর্যায়ে আপনার অফার দিতে পারে যে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা জড়িত আছে সে সম্পর্কে আপনার একদম খোলামেলা সবকিছু আপনাকে বলতে হবে। যদি সেই তথ্য প্রকাশ করার শর্তে রাজি হয়
তাহলে সে ক্ষমার প্রস্তাব পাবে। এইটাই হচ্ছে অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন। এখন এই যে ক্ষমা প্রস্তাব দিবার নির্দেশ, এইটা আপনার কে দিতে পারেন? এই অর্ডারটা যিনি দিতে পারেন সেটা বলা আছে আমাদের ফৌজদারি কার্যবিধির 338 ধারাতে। যেটা কখন হতে পারে, এখানে বলা আছে রায় দেওয়ার পূর্বেই, যে কোনো সময়, রায় দেওয়ার পরে না। কিন্তু একটা মামলা বিচার চলতেছে, আপনি রায় দেওয়ার পরে রাজসাক্ষী ঘোষণা করলে কোনো লাভ আছে? আপনি 14 বছর জেল দিয়ে দিচ্ছেন, এরপরে আপনার কোনো আর দরকার আছে কোনো? না। স্বাভাবিকভাবে এটা বোঝা যায় যে আপনার এটা কখন হবে। এটা হবে আমাদের কখন? রায়ের পূর্বে। রায় ঘোষণার পূর্বে আপনার আপনার দায়রা আদালত হচ্ছে কি করবেন, আপনার এক্ষেত্রে অনুমতি দিতে পারেন, সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে ক্ষমার মঞ্জুর করতে পারেন। এক্ষেত্রে সেই ব্যক্তি যদি রাজি হয়ে থাকে তাহলে আদালত কি করবেন, যেটা অ্যাকসেপ্ট, গ্রহণ করা হলো। এরপরে হলো আমাদের প্রসিডিওর অনুষ্ঠিত হবে। তারপরে প্রক্রিয়া এখন দেখা গেল যে এরকম ক্ষমার প্রস্তাব গ্রহণ করা হইলো, পরবর্তীতে দেখা গেল যে আমাদের এই আচ্ছা যখন আপনার সে ব্যক্তি রাজি হলো, রাজি হওয়ার পর সেই ব্যক্তিকে যখন বলতে হলো যে আপনি ঘটনার বিষয়ে কি জানা, কি জানা আছে আপনি বলেন, ঘটনার বিষয়ে কি জানা আছে আপনি বলেন। সেই ব্যক্তি কি করলো, বলা শুরু করলো। যাকে আপনি ক্ষমার প্রস্তাব দিলেন সেই ব্যক্তি কিন্তু বলা শুরু করলো। এই ব্যক্তি যখন বলল, জবানবন্দি দিল, দেওয়ার পরে আপনার হঠাৎ করে আপনি অস্বীকার করতেছেন, আপনি রাষ্ট্রপক্ষের লোক, আপনি বলতেছেন যে না, এই আসামি, সহযোগী আসামি যে কথা বলতেছে এটা সত্য না, সহযোগী আসামি যে তথ্য দিছে এটা সত্য না। আচ্ছা ভাই, একটা কথা চিন্তা করে দেখেন তো, আপনি মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বা আপনি রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর যেটাই আপনি আছেন, আপনার কাছে যদি আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ থাকতোই, তাহলে আপনি আসামিরে রাজসাক্ষী করার কোনো যুক্তি আছে? আছে কি না? আপনি রাষ্ট্রপক্ষের লোক, আপনি কোনোভাবে আসামিকে প্রমাণিত করতে পারতেছেন না সে যে দোষী। আপনি দোষী প্রমাণ করতে না পাইলেই তো আপনি তারে অফার দিছেন নাকি? অফারটা আমরা কখন দিই? এই ধরনের অফার, যে তুমি সত্যি করে কাও তোর মাফ করে দিমু, নাকি? তাই না? আচ্ছা, আপনার কাছে যদি তথ্য থাকে যে আপনি জানেন বা সাক্ষ্য প্রমাণ আছে, তাহলে আপনি আর তারে আর বলা দরকার, আপনি সাই দিয়ে ধরবেন না? এই বেটা, সব তথ্য প্রমাণ তো আমার কাছে আছে, এই দেখ তুই কি কি করছস, তাই না? কিন্তু এখন মনে করেন আপনার কাছে নাই, আপনি তারে অফার দিছেন, সেই ব্যক্তি রাজি হয়েছে। এখন রাজি হওয়ার পরে আপনার মনে করেন যে তাকে বলতে বলা হয়েছে যে যা বলবো তুমি সত্য বলবা। এখন তো সে সব সত্য বলছে। এখন সব সত্য বলার পরে এখন আপনি বলতেছেন যে মাননীয় আদালত, আসামিকে যে অফার দেওয়া হয়েছিল, আসামি অফারের কথা রাখে নাই। আচ্ছা ওকে, অফারের কথা যে রাখে নাই, তাহলে এটা কি আসামি প্রমাণ করবে না আপনি প্রমাণ করবেন? এটা আপনি প্রমাণ করবেন, কারণ অভিযোগটা আপনি তুলতেছেন। কারণ আসামি, আপনি ব্যর্থ হওয়ার পরেই তো আসামির দ্বারস্থ হয়েছেন। এখন আসামি বলতেছে আমি যেটা বলতেছি এটাই সত্য, এইটা এই কাহিনী, আপনাকে এইটা বিশ্বাস করে নিতে হবে, আদালত এটা বিশ্বাস করে নিতে বাধ্য। যদি আপনি কাউন্টার দেন যে আসামি সত্য বলে নাই, সে মিথ্যা বলছে, তাহলে এবার আপনি বলবেন না যে আসামির কোন অংশটা মিথ্যা? জিনিসটা বুঝছেন? আপনি তো ব্যাখ্যা করবেন যে আসামি কোন অংশটা মিথ্যা বলছে। নিজের একটু কল্পনা করেন না অ্যাডভোকেট হিসাবে, আপনি অফার দিছিলেন সত্য বলার জন্য, আসামি সত্য বলছে। এখন আপনি বিচার প্রায় শেষের দিকে, এখন আপনি বলতেছেন স্যার আসামির ক্ষমা করেন না, ওর যে অফার দিয়ে আপনি রাজি করাইছি, যে আদেশ আপনি দিছেন তাকে আশা দিছেন ক্ষমা করে দিবেন, সে তো ক্ষমার যোগ্য না। কেন? আমি বিচারক বলতেছি কেন, কারণ সে তো সত্য বলে নাই। আপনি কি করে বুঝলেন উকিল সাহেব সত্য বলে নাই? স্যার, এই যে আমার কাছে নতুন তথ্য প্রমাণ পাওয়া গেছে, এই দেখেন স্যার এর তথ্য সঠিক না। আর যদি আমি উকিল হিসেবে বাধা দিয়ে সেরা পরে যদি প্রমাণ করতে না পারি যে সে মিথ্যা বলতেছে, এটা যদি আমি প্রমাণ করতে না পারি, তাহলে আদালত ধরে নিবে কি সে সত্য বলছে, সাক্ষী। বুঝছেন না? সত্য বলছে, এইটাই জাস্ট, এইটাই আর কি। এখন মনে করেন আমি প্রমাণ করতে পারছি যে সাক্ষী মিথ্যা বলছে, আমি প্রমাণ করতে পারছি। এখন 10% আমি প্রমাণ করতে পারছি,
আচ্ছা, যেটা সে 10% মিথ্যা বলছে, তাহলে একজন ব্যক্তি 10% মিথ্যা বললে বাকি 90% সে সত্য বলছে না? বাকি 90% সত্য বলছে কিনা? কিন্তু নিয়ম অনুযায়ী কি 100%-এর ভিতরে 100%ই সত্য বললে সে সাজা থেকে মাপ পাবে না? 100 থেকে 100ই বলতে হবে সত্য। যেহেতু 90% সত্য বলছে, 10% মিথ্যা বলছে, এই কারণে সে মওকুফ পাবে না। আচ্ছা, এখন ধরেন 10% মিথ্যা বলার কারণে সে সাজা পাইতেছে। এখন তার বিরুদ্ধে বাকি যে 90%-এর জন্য সে সত্য বলছিল, 10% মিথ্যার আশ্রয় নিয়ে ধরা খেয়ে লাইছে, তাহলে এই যে আপনার ধরেন 90% মিথ্যা বলছে, এই সত্য বলছে, এই সত্যটুকু কার সামনে বলছিল? বিচারকের সামনে না? বিচারকের সামনে বলছে কিনা? তো বিচারকের সামনে যখন কেউ দোষ স্বীকার করে, সেটার নাম কি হয়? বিচারকের সামনে যদি কেউ দোষ স্বীকার করে, সেটার নাম কি হয়? স্বীকারোক্তি, ঠিক না? সেটার নাম কি? স্বীকারোক্তি। তার মানে নিজের অস্ত্র এবার নিজের বিরুদ্ধে ব্যবহার হলো কিনা? আপনার রাষ্ট্রপক্ষের আইনজীবী যদি প্রমাণ করতে পারে আসামি 10% মিথ্যা বলছে, 10% মিথ্যা বলছে, তাহলে 90% সত্য বলছিল। তাহলে 90% সত্য, এবার তার যে মিথ্যা বলার কারণে বিচার হবে, বাকি 90%-এর আর সাক্ষ্য প্রমাণ দরকার নাই, কারণ ওই 90% তার স্বীকারোক্তি হয়ে গেছে অলরেডি। সে ক্ষমা পাওয়ার আশায় সত্য বলছিল, বুঝছেন? এত কাহিনী আমি কেন বললাম আপনাদেরকে? এই যে 339টা যখন আপনি পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আমি কেন এতক্ষণ আপনাদেরকে বললাম। 339 দ্বারাই বলছি যে যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার বিচার, সে ভাই যারে ক্ষমাই করে দিচ্ছেন তার আবার বিচার কিসের? নাকি? এখানে বলছে যদি কোনো প্রেক্ষিতে তার বিচার করতে হয়, কারণ কি সিচুয়েশন, সে ঘুরে, তাকে তো একটা অফার দেওয়া হয়েছিল সত্য বলার জন্য। সে তো সত্য বলতে গিয়ে সেটা নাও বলতে পারে, সত্য বলতে গিয়ে সে নাও বলতে পারে। এই যে যখন নাও বলবে, তখন তার বিরুদ্ধে কিভাবে বিচার অনুষ্ঠিত হবে, প্রসিডিওরটা কি, এটা 339 দ্বারাই আপনার একটু ব্যক্ত করছে। 339-এ বলছে এক উপধারায় দেখেন, যখন কাউকে 337-38 ধারা অনুসারে ক্ষমার প্রস্তাব করা হয়েছে এবং সরকারি কৌশলী মানে পাবলিক প্রসিকিউটর আর কি, যখন প্রত্যয়ন করেন, মানে তিনি যখন আপনার লিখিতভাবে জানান যে তার মতে ক্ষমা গ্রহণকারী কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অত্যাবশ্যক কোনো কিছু গোপন করে বা মিথ্যা সাক্ষ্য দিয়ে যে শর্তে তাকে ক্ষমা করা হয়েছিল তা তিনি পালন করেননি, তখন উক্ত ব্যক্তিকে যে অপরাধের জন্য ক্ষমা করা হয়েছিল সেই অপরাধের জন্য, অথবা এই যে আপনার এখানে দোষী হয়েছে, যে সকল অপরাধের জন্য সে দোষী বলে প্রতীয়মান হয়েছে, তার বিচার করা যাবে। কোন ধরনের অপরাধ দোষী? ওই যে 90%-এর ভিতরে সে নিজে থেকে যেগুলো স্বীকার করলো, আর 10% কৌশল অবলম্বন করলো, এই যেগুলো তিনি এখন স্বীকার করলেন, এগুলো তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে। এইরূপ ব্যক্তিকে আপনার দেখা গেছে যে অন্য আসামিদের সাথে বিচার করা যাবে না, তার বিচারটা হবে আলাদা। তার সাথে যে আরো 8-10 জন আসামি আপনার জড়িত ছিল, যদি কেউ আপনার উম হুমায়ুন আহমেদের একটা নাটক দেখে থাকেন, আপনার কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্র অভিনয় করছিল আমাদের আসাদুজ্জামান নূর। আর ওইখানে তারই এক বন্ধু ছিল আব্দুল কাদের, যে আপনাদের যে প্রিয় অভিনেতা, সে এই যে আপনার পুরোনো দিনের হিন্দি গান বাজতো চার দোকানে, হাওয়া মে উঠতে যায় তো লাল দুপাট্টা যায়, এরকম একটা গান আছে না? এই গানগুলো বাজতো। আর এই যে এই একটা নাটকের একটা দৃশ্য আছে অনেক সুন্দর, কোথাও কেউ নেই, সুবর্ণা মুস্তফা আছেন নায়িকা। তো ওই নাটকে রাজসাক্ষী হিসেবে ওই তার বন্ধু, যে আপনার আপনার এই যে, হ্যাঁ বদি নাম ছিল সঠিক। তো এখানে এই বাকের ভাইয়ের বিরুদ্ধে বদি কি করছিল, রাজসাক্ষী হয়েছিল। এইটা নিয়ে বাংলাদেশে মনে করেন যে যেন এই রাজসাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে যেন তার বন্ধুর ফাঁসি না হয়, এই জন্য বাস্তবে, কিন্তু বাস্তবে বাংলাদেশের মানুষ ওই শেষ দৃশ্যে যেন ফাঁসি কার্যকর না হয়, এটার জন্য বাংলাদেশে হরতাল, রাস্তা ঘেরাও টেরাও এরকম হয়েছিল, শুনছেন এই ধরনের আবেগী কথাবার্তা? এইরকম হয়েছিল এই নাটকের দৃশ্য নিয়ে, শেষ পর্যন্ত কিন্তু ফাঁসি দেওয়াই হয়েছে। তো আপনার এই এই নাটকে রাজসাক্ষীর একটা একদম স্বচ্ছ একটা উদাহরণ আছে, ওইখানে কিন্তু সে আবার পুরোটাই সত্য বলছিল। আচ্ছা আচ্ছা। এইরকম সিচুয়েশনে যদি মনে করেন রাজসাক্ষী নিজেকে বাঁচানোর জন্য 90% ওই আসামিদের কথা বলতেছে, এইগুলো নিজেরটাও বলতেছে, কিন্তু আপনার লাস্টে গিয়ে একটু কৌশল অবলম্বন করলো। এখন কি করলো?
তখন এটার জন্য তার আপনার প্রমাণ হবে যে তার বিরুদ্ধে বিচার, এবার কি তার বিরুদ্ধে সেটার জন্য বিচার করতে হবে। পরে বলছে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী কোনো ব্যক্তির বিবৃতি এই বিচারে তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে দেওয়া যাবে। দুই দুই উপধারা, যেটা 339-এর দুই উপধারা, যে আপনার তার যে বিবৃতি ছিল, আপনার নিজের বিবৃতি যেটা ছিল, ক্ষমা ক্ষমা পাওয়ার ক্ষমা পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায় আপনি যেই বিবৃতি দিছিলেন, এই বিবৃতি আপনার বিরুদ্ধে কি হবে? আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, তারপর 3 নাম্বার বলতেছে, হাইকোর্ট বিভাগের অনুমোদন ব্যতীত এই ধরনের বিবৃতি সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধের নালিশ গ্রহণ করা যাবে না। তার মানে একবার যদি সে আপনার সাক্ষ্য দেয়, একবার যদি সেই সাক্ষ্য দেয়, সেই সাক্ষ্যর ভিত্তিতে যদি আপনার একবার প্রসিডিওর অনুষ্ঠিত হয়ে যায়, পরবর্তীতে যদি রাষ্ট্রপক্ষ এখানে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ আইনা বিচার করতে চায়, তবে জেলা পর্যায়ে আর ক্ষমতাটা থাকবে না। এই ক্ষমতাটা কোথায় চলে গেছে? হাইকোর্ট বিভাগে। কোথায়? হাইকোর্ট বিভাগে। মনে রাখবেন, হাইকোর্ট বিভাগের পূর্বানুমোদন ছাড়া আপনার এই ধরনের মিথ্যা অভিযোগ এনে কারো বিচার করার অধিকার আপনার জেলা পর্যায়ে কিন্তু থাকতেছে না। ক্লিয়ার? জেলা পর্যায়ের এই ধরনের অধিকার থাকতেছে না। এরপরে যদি আমরা দেখি, এখানে আপনার বলা আছে পরেরটাতে যে 339 ক, যে আমাদের বিচারের পদ্ধতিটা কি হবে। 339 ক, খ কিন্তু না, ক, কলার ক। এতে বলছে যে আপনার 339 দ্বারা যে বিচারটা করা হবে, সেই বিচারের প্রক্রিয়াটা কি। মনে করেন হাইকোর্ট বিভাগ অনুমোদন দিছে, তাহলে এবার বিচারটা কিভাবে শুরু হবে ভালো করে খেয়াল করেন, আপনি নিজেও বুঝবেন। যেটা অলরেডি কিন্তু আমি আপনাদেরকে বলছি, বাট ধারা থেকে তো বুঝতে হবে কোন ধারা থেকে কোনটা। 339 কতে বলতেছে যে আপনার যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে আপনার প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি আপনার শর্ত পালন করছেন। মনে করেন বিচার শুরু হয়ে গেছে, আপনার সামনে দুইটা পক্ষ আছে, তখন রাজসাক্ষীকে জিজ্ঞেস করা হবে, জনৈক বদী সাহেব, আপনি কি আপনার কথা রাখছেন? আপনি কি সত্য কথা বলছেন? তখন উত্তর কি হইতে পারে? হ্যাঁ বা না, তাই না? উত্তর কি হইতে পারে? হ্যাঁ বা না হতে পারে। তো এই ক্ষেত্রে হ্যাঁ বা নার ক্ষেত্রে যখন সে বলবে যে আমি তো কথা রাখছি, আমি যা বলছি সত্য বলছি, এখন সে যা বলছে সত্য বলছে, এটা কিন্তু তার আর নতুন করে প্রমাণ দিতে হবে না। না, না, বুঝেন? রাজসাক্ষী, তাকে যখন জিজ্ঞেস করা হবে আপনি কি সত্য বলছেন, যা বলছেন আপনি মাপ পাওয়ার আশায়, তখন রাজসাক্ষী এই কথা বলবে যে হ্যাঁ, আমি যা বলছি সত্য বলছি, আমি কোনো কিছু লুকাইছি না। যদি এটা বলে, তাহলে এবার আদালত কি বলবে? এই আপনি কিভাবে সত্য বলছেন, প্রমাণ করে দেখান। নো, এইটা বলার কোনো সুযোগই নাই। বিপরীতে কথা বলছে, আরো উল্টাটা আরো বলে দিছে এখানে। তা আপনার এই ক্ষেত্রে আপনার অবশ্যই সেটা প্রমাণ করে দেখাবে রাষ্ট্রপক্ষ যে সে সত্য বলছে কিনা। যদি রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করতে না পারে, আমি আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন, রাষ্ট্রপক্ষ যদি আসামির বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করতে না পারে, তবে আসামিকে খালাস দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশনই নাই আদালতের কাছে। মন থাকবে? আপনার রাষ্ট্রপক্ষ যদি বলে যে সে মিথ্যা বলছে, মিথ্যা যদি তারা প্রতিষ্ঠিত করতে না পারে যে আসামি কিভাবে মিথ্যা বলছে, তাহলে আদালত ওই আসামিকে খালাস দেওয়া ছাড়া কোনো পথ খুঁজে পাবে না। আসামিকে 100% খালাস দিতেই হবে, দিতেই হবে এবং দিতেই হবে। এই পর্যন্ত হলো আমাদের রাজসাক্ষী নিয়ে কার্যক্রম। প্লিজ 337 থেকে 339 ক পর্যন্ত বলেন, এরপর আমি 339 খ থেকে আবার বুঝাবো। যদি এই পর্যন্ত আমরা একটু সংক্ষিপ্ত ভাবে একটু মতামত নিয়ে নেই, দেখি কে কি বুঝছেন বা কি জিজ্ঞেস করতে পারেন। পুলিশের যে এক উপধারাটা আছে স্যার, এক উপধারাটা একটা বলেছিল যে সে যদি মিথ্যা বলে এবং দোষী বলে প্রমাণিত হয়, তাহলে তার যে অপরাধের জন্য সে দোষী, সে অপরাধের জন্য তার বিচার হবে। তার মানে সে কি যে তারা সকল আসামি যে অপরাধটা করছিল সেই অপরাধের
এই অপরাধের কথাই বলা হচ্ছে স্যার এখানে, এটা কি? সঠিক সঠিক সঠিক। যে মনে ওই করেন আপনি, অপরাধের জন্য তার বিচার। মার্ডার মামলার জন্য খুন মার্ডার মামলার সহযোগী ছিলেন, কিন্তু আপনি গিয়ে জি কৌশলের স্যার। কারণে আপনার অফার শেষ, অফার শেষ, তাহলে আপনি ফিরে যাবেন আবার আগের জায়গায়। আপনি আগে যে অপরাধী ছিলেন সেই অপরাধের বিচার হইতে পারে। আবার এর অতিরিক্ত হিসেবে আপনার যে মিথ্যা বলছেন, এই মিথ্যা বলার অভিযোগ আইনাও আবার বিচার জি করা স্যার। যেতে পারে। যখন মিথ্যা বইলা অভিযোগ আনা হুম। হবে, তখন এটা আবার হাইকোর্টের অনুমোদন লাগবে। হাইকোর্ট স্যার। জি স্যার। তাহলে এখানে দুইটাই স্যার, যে অপরাধ যেটা করছে এবং সাক্ষ্য মিথ্যা দিচ্ছে, দুটারই বিচার হতে পারে স্যার। হুম, আর কোনো যখন সমস্যা নাই। মিথ্যাটা করবে তখন হাইকোর্টের অনুমতি নিয়ে আর কি বিচার করবে। সঠিক। জি স্যার। জি স্যার, আর ধন্যবাদ স্যার। মিথ্যাটা প্রমাণ না করতে পারলে তো তার আপনার বিচারই করতে পারবে। ধারা অ্যাকুরেটলি হয়তো নাও বলতে পারি, যেটুকু বুঝতে পারছি স্যার সেটুকু বলার চেষ্টা করতেছি। হুম হুম, সংক্ষিপ্ত ভাবে। কোনো ফৌজদারি বিচার কার্যক্রমে যখন আহ, অভিযুক্তর বিরুদ্ধে প্রমাণ করার মতো পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য কিংবা প্রমাণ না পাওয়া যায়, সেই ক্ষেত্রে বাধ্য হয়ে মূল হত্যা যিনি, তার সহকারীকে সাক্ষীর প্রস্তাব দেওয়া হয় যে তুমি যদি সম্পূর্ণ সত্য স্বীকার করো তাহলে তোমাকে আমরা ক্ষমা করে দেব। এই সঠিক। ক্ষমার আশ্বাস প্রস্তাব দিয়ে যাকে অফার দেওয়া হচ্ছে সম্পূর্ণ সত্য প্রকাশ করার জন্য, সে যদি সাক্ষী হিসেবে এগ্রি করে, রাজি হয়, তাহলে সেই হচ্ছে রাজসাক্ষী 337। এখন রাজি হওয়ার পরে সে যে সাক্ষীটা দেবে, সে যদি সম্পূর্ণ সত্য সাক্ষীটা দেয় তাহলে তো সে ক্ষমা পেয়ে গেল। বাট যদি রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ আনে যে না, আসামি বলতেছে কিন্তু সে সম্পূর্ণ সত্য বলে নাই, তাকে যে শর্তে ক্ষমা করা হয়েছিল সে সম্পূর্ণ শর্তটা পালন করে নাই, সে ক্ষমা পাওয়ার যোগ্য না, সেই ক্ষেত্রে এইটা রাষ্ট্রপক্ষকেই প্রমাণ করতে হবে যে সে কি মিথ্যা কথা বলছে। একদম সঠিক। এবং এই মিথ্যার বিচার করার জন্য তখন আর ম্যাজিস্ট্রেট কোর্ট বা দায়রা কোর্ট পারবে না, সেটা হাইকোর্টের কাছে যেতে হবে, হাইকোর্টের এখতিয়ারাধীন সে বিচারটা স্যার। হুম। এবং যদি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয় যে হ্যাঁ এই রাজসাক্ষী সম্পূর্ণ সত্য বলে নাই, মিথ্যা বলছে, সেই ক্ষেত্রে তার বিচার অন্যান্য অপরাধীদের একসাথে বিচার হবে না, তার বিচারটা হবে সেপারেটলি, আলাদাভাবে। এবং সে যেহেতু ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি দিয়েছে যে সে এই দোষের এই অংশ সে কার্যক্রম অংশগ্রহণ করেছে, সুতরাং তার বিরুদ্ধে আর নতুন কোনো সাক্ষীর দরকার হবে না, তাকে শাস্তি দেওয়ার জন্য তার এই স্বীকারোক্তিকেই ম্যাজিস্ট্রেট এভিডেন্স হিসেবে অ্যাকসেপ্ট করে নিতে পারে। সঠিক। এই পর্যন্ত স্যার মোটামুটি হ্যাঁ, আর ক্যাচ আর করছি আর স্যার। একটু বাকি ছিল, এটা হচ্ছে যে বিচারের পদ্ধতিটা হবে আসামিকে আগে জিজ্ঞেস করা হবে যে আপনি কি সত্য বলছেন কিনা। ও সে হ্যাঁ হ্যাঁ, আসামিকে স্যার জিজ্ঞেস করা হবে যে আপনি সম্পূর্ণ সত্য বলছেন কিনা। আসামি যদি বলে যে হ্যাঁ আমি সত্য বলেছি, ও যদি এটার বিরুদ্ধে কোনোভাবেই আর কেউ রাষ্ট্রপক্ষ আপত্তি প্রমাণ করতে না পারে, সেই ক্ষেত্রে আসামিকে ক্ষমা করে দিতে আদালত বাধ্য থাকে স্যার। হ্যাঁ, খালাস খালাস, খালি বাধ্য না, ডাইরেক্ট খালাস। খালাস মানে কি, কোনো ধরনের আর খালাস মানে স্যার চিরতরে স্যার ওই অভিযোগ থেকে আইনানুগভাবে মুক্তি পাওয়া। হ্যাঁ, মাশাল্লাহ, ওই দেখছেন খালিদ কত সুন্দর করে বোঝায় বললো। দেখেন, এটা মূল থিমটা যদি বুঝতে পারেন, আইন কিন্তু পরীক্ষার পরীক্ষার দিন বলেন তো, কে কয়টা পরীক্ষার খাতার মাঝে একটা ধারার ভিতর কি কি ধারা উপধারা আছে এগুলা লিখেন? কেউ লিখেন পরীক্ষার খাতায়? না আমাদের লিখতে হয়? কিছুই লিখতে হয় না কিন্তু। আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে স্যাররা, এই প্রশ্নগুলোর উত্তর লিখে জাস্ট আমরা ধারা থেকে একটু কোট করি। কিন্তু আমরা মূল থিমটা বুঝতে চাই না, না বুঝা ধারাটাকে জোর করে মুখস্থ করতে চাই, যেটা আসলে সঠিক পদ্ধতি না। মূল থিম গুলো যদি আপনি ভালো বুঝা যান যে এর ভিতরে কি আছে, আমরা কি জন্য এটা পড়তেছি, আসলে পড়ে কি শিখলাম, এইটাই যদি আপনি প্রয়োগ না করতে পারেন, তাহলে তো আপনি পরীক্ষার দিন তো আপনার ওই যে বলবেন প্রশ্ন কঠিন হয়েছে বা সময় কম দিছে, পারি না, আজগুবি প্রশ্ন, যারা প্রশ্ন করে তারা কি আর লেখে, লিখে দেখে, নানান ধরনের অভিযোগ। বুঝছেন, মূলত মূল থিম যদি আপনি জানেন, আপনি কম সময়ের ভিতরে উত্তর লেখার কৌশলটা আপনার তৈরি করতে হবে। একই জিনিস আপনার বড় করে লেখার কৌশল আপনার জানতে হবে। পরীক্ষার প্রশ্ন যেরকম হবে, যে মুহূর্তে, সেই মুহূর্তে আমি সেরকম উত্তর দিতে প্রস্তুত থাকবো। আমরা আসলে কিছুই জানি না প্রশ্নগুলো কেমন হবে আমাদের সামনে, বড় হবে না ছোট হবে, এই বছর যা আসছে সামনের বছর কি একই রকম হবে কিনা, না কোনো ধরনের আপনার হেরফের হবে, এই বছর যা আসছে আগামী বছর কি তা আসবে না, নাকি তার আগামী বছরগুলো আবার আসতে পারে। আমাদের আসলে এরকম কোনো সূত্রই নাই। আমাদের সব পড়তে হয় প্রত্যেক বছর, সবই পড়তে হবে। এরকম কোন সাজেশন কি আপনারা কেউ দেখছেন যে এই বছরের জন্য এগুলো বাদ, এইগুলো আর আসবে না?
আমরা এরকম দেখছি? বা কেউ যদি আমার কাছে 2 বার বা তার অধিক সময় পড়ে থাকেন, আপনি বলতে পারেন স্যার প্রত্যেক বছর তো আপনি একই জিনিস পড়ান, একই পড়া পড়ান। এখন আমাকে বলেন, প্রত্যেক বছর তো আমার একই জিনিস পড়াইতে হবে, একই আইন থেকে আপনাদের প্রশ্ন, একই বিষয়ে পড়াশোনা করতে হবে, তাই না? ঠিক না? সবকিছু তো আমার একই জিনিস। নতুন নতুন পড়াইতে পারবো যে এই বছর আমি এইগুলা পড়াইলাম, সামনের বছর আমি এইগুলা পড়াবো? এরকম নতুন নতুন কিছু আছে? নতুন নতুন কোনো কিছু নাই। আর এই জন্য একই জিনিস পড়তে পড়তে আমাদেরও খুব খারাপ লাগে। বিশেষ করে 2 বার 3 বার পরীক্ষা দেওয়ার পরে আর ধৈর্য কুলায় না। ঠিক না? ধৈর্য কুলায় না, ধৈর্য আসলে বাদ ভেঙে যায়। তো যাদের চাকরি কম আছে তারাই কিন্তু বুঝতে পারতেছেন কি ইঙ্গিত দিলাম। অতএব সিনিয়ররা কিন্তু মানসিকভাবে এমনি দুর্বল হয়ে যাবে র্যাঙ্ক না হওয়ার কারণে। যারা নতুন তাদের কিন্তু মানসিকভাবে স্ট্রং থাকার কথা। লেন্থ অফ সার্ভিসের 3 কোনো ব্যাপার না, চিন্তা করেন না। যেটা বুঝলাম আর কি, সেটা হচ্ছে যদি 337 ধারা অনুযায়ী রাষ্ট্র মানে রাজ সাক্ষী অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়, বিচার হয়, তাকে যদি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারে তাহলে সে অবশ্যই তাকে খালাস দিয়ে দেবে। হুম। বিষয় এটা স্যার। কিন্তু সাম্প্রতিক একটা ঘটনা স্যার, বিষয়টা বোঝার জন্য বলছি, বাট এর জন্য না। আমাদের যে স্যারকে যে স্যার 5 বছর সাজা দিল স্যার, যে ট্রাইব্যুনাল স্যার, তাহলে স্যারকে তো স্যার রাজসাক্ষী বানাই স্যার জবানবন্দি দেওয়া হলো। তো এইটা কিভাবে দিল স্যার? এটা আমার মধ্যে একটা কিউরিওসিটি আছে, আচ্ছা, যেটা জানার। এই প্রশ্নটা আমার মনেও যাচ্ছিল। আর স্যার। যেহেতু আদালতের বিষয়, সাজার বিষয়, মন্তব্য জি। করা আমাদের ঠিক হবে না। তারপর যেহেতু এই বিষয়টা পুরোপুরি জানি না। আচ্ছা, তাহলে দেখেন এই পর্যন্ত যদি বুঝে থাকেন, পরের গুলো একদম পানিবাদ। পানিবাদ কি জন্য? 339 খ যেটা আছে আমাদের, ঠিক আছে, 339 খ, এইটা একদম সহজ। এটা হলো কি, যে একজন আসামি অনুপস্থিত আছে, তাকে হাজির করার জন্য পত্রিকায় কি দিতে হবে? আপনার বিজ্ঞাপন দিতে হবে। এখানে আগে আমরা যা পড়ছিলাম যে একজন আসামিকে হাজির করার জন্য আপনার গ্রেপ্তারি পরোয়ানার পরে দেখা গেছে যে ওই ব্যক্তিকে না পাওয়া গেলে তার বিরুদ্ধে হুলিয়া দেওয়া হতো। হুলিয়া কার্যকর না হলে আপনার দেখা গেছে যে কি হইতো? হুলিয়া কার্যকর না হলে তার বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা হইতো। এই ক্রোকি পরোয়ানায় যদি আপনার কাজ না হইতো, তাহলে তখন কি হইতো? ক্রোকি পরোয়ানায় কাজ না হলে তার বিরুদ্ধে 2টা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া লাগতো, তাই না? এখন এই যে 339 খ, এইখানে কিন্তু ভাই একটু পরিবর্তন আনছে। কি পরিবর্তন আনছে? এখানে আনছে যে আপনার যদি আসামির বিচার করতেই হয় তার অনুপস্থিতিতে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরে হুলিয়া এবং ক্রোক আদালত যদি মনে করে দিবে, আর আদালত যদি মনে করে হুলিয়া এবং ক্রোক না দিয়ে সরাসরি পত্রিকায় দিবে, তাহলে যে কোনো একটা পত্রিকায় তিনি আপনার দিতে পারেন। বুঝতে পারছেন? তাহলে তিনি কিন্তু একটা পত্রিকায় দিতে পারেন। তার মানে হুলিয়া এবং ক্রোক বর্তমানে কিন্তু বাধ্যতামূলক নয়। বুঝতে পারতেছেন? আমাদের যে সংশোধনী আছে এই সংশোধনীতে আমাদের কিন্তু কি হুলিয়া এবং ক্রোক বাধ্যতামূলক নয়। তার মানে আগেরটা বাধ্যতামূলক ছিল। আগে ছিল কয়টা পত্রিকায় দেওয়া লাগতো? আগে ছিল 2টা পত্রিকায় দেওয়া লাগতো। কারণ বর্তমানে বর্তমানে একটা পত্রিকায় দিলেই সেটা চলতেছে। ক্লিয়ার? এই তো এই তো আমাদের 339 এর বক্তব্য। এরপরে যদি আমরা দেখি আমাদের 339 খ পর 339 গ, যেখানে রয়েছে আমাদের মামলা নিষ্পত্তির সময়সীমা, সেটা কোন ধরনের মামলায়? ফৌজদারি কার্যক্রম অনুযায়ী যে মামলাগুলো পরিচালিত হচ্ছে সেই মামলাগুলোর ক্ষেত্রে। এখানে বলছে আপনার যখন মামলা নিষ্পত্তি করতে হবে সেটা 180 দিনের ভিতরে করতে হবে। কতদিন? 180 দিন। তারা কারা? যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবে বিচার নিষ্পত্তির জন্য, তারা এক্ষেত্রে 180 দিন ব্যবহার করবে। আর যারা দায়রা আদালতের ক্ষেত্রে আছেন, দায়রা জজ যারা আছেন, তাদের ক্ষেত্রে হলো 360 দিনের মধ্যে। এখানে কিন্তু কার্য দিবস না, দিনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে আমাদের দিনের কথা বলা হয়েছে। পরে বলা আছে 1 আর 2 উপধারা আমি বললাম। আপনার 2 কথে বলা আছে যখন কোনো ব্যক্তি একাধিক মামলার আসামি হয় তখন বিচারের সময়কাল একত্রে গণনা শুরু হবে। আপনার একত্রে গণনা শুরু হবে। মনে করেন একজনের বিরুদ্ধে 4টা 5টা 10টা মামলা থাকতে পারে না? থাকতে পারে কিনা? এখন যদি বলেন যে এক মামলার বিচার 180 দিন শেষ হওয়ার পর দ্বিতীয় মামলার বিচার শুরু হবে, না। 5টা মামলায় যদি থাকে কারো বিরুদ্ধে, 5টা মামলায় যদি আপনার বিচার কার্যক্রম শুরু হয়, তাহলে যেদিন থেকে যেটা শুরু হবে এই দিন থেকে এটার সময় গণনা শুরু। ক্লিয়ার?
আপনার একই সঙ্গে গণনা করা যাবে, কোনো না নাই। পরে বলতেছে 2 খতে অন্য আদালতে মামলা হস্তান্তর করা হলেও নির্ধারিত সময়সীমা আগেরটাই বহাল থাকবে। তার মানে 180 দিনের ভিতর মনে করেন আমার কোর্ট, মনে করেন আমি বিচারক জাহাঙ্গীর আলম, আমার কোর্টে কয়দিন খাইয়ে গেল, 60 দিন। এখন আমি ট্রান্সফার করলাম খালিদের কোর্টে, খালিদ খাইলো আরো 20 দিন, কয়দিন গেল, 80 দিন। এখন এই মামলা পাঠাইলাম আমি রোমানের কোর্টে, এখন এই রোমান খাইলো আরো 30 দিন, কয়দিন হলো, 110 দিন। আর বাকি সময় 70 দিন। এরকম না যে বিচারক চেঞ্জ হবে সময় বাড়বে, এটা চলমান, কন্টিনিউ। পরে বলা আছে 3 উপধারা বা 4 উপধারায় যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিচার সমাপ্ত করা না গেলে আসামি জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হয়ে থাকলে আপনার কি করবেন, বিচারক মুক্তি দিতে পারবেন, এবং যদি অনুরূপ কিছু করেন তবে কারণ লিপিবদ্ধ করবেন। অর্থাৎ জামিন অযোগ্য অপরাধে সাধারণত কি দেয় না, জামিন দেয় না, তবে বিশেষ কারণেও সেটা জামিন দিতে পারে। আমরা এখানে আরেকটা জিনিস দেখলাম, মামলার বিচারিক কার্যক্রম যখন বিলম্বিত হয়, শেষ হয় না, তখন আসামি পক্ষ একটা সুযোগ পায়। কি ধরনের সুযোগ পায়? জামিনে মুক্তি পাওয়ার একটা সুযোগ পেয়ে যান। তারপরে আরো এখানে বলা আছে যে আপনার এই যে সুযোগের কথা বলা আছে, এই সুযোগটা পেনাল কোডের 400, 431 আপনার সরি 400 এবং 401 দ্বারাই যাদের কথা বলা আছে, মানে দেখবেন চোরদের দলভুক্ত হওয়া এবং হচ্ছে ডাকাতদের দলভুক্ত হওয়া বা এই ধরনের কাজে যারা লিপ্ত হয়, এদের ক্ষেত্রে আবার প্রযোজ্য হবে না এই যে এই সুযোগ সুবিধাটা। ঠিক আছে, এই সুযোগ সুবিধাটা প্রযোজ্য হবে না। আচ্ছা, তারপরে বলা আছে 6 যে আসামি জামিনে মুক্তি লাভের পর পলাতক থাকলে যতদিন পলাতক থাকবে সেই দিনগুলো গণনা করা হবে না। বোঝা গেছে? আসামি জামিনে মুক্তি লাভের পর পলাতক থাকলে যতদিন পলাতক থাকবে সেই দিনগুলো গণনা করা হবে না। তার মানে আসামি যদি বুঝতে পারে যে সে এখন পলাতক হয়ে গেছে বা শেষ, আর ধরা না খেলে বিচার শেষ, এরকম না। আসামি পলাতক থাকলে সময় গণনা হবে না, তার মানে বিচার কার্যক্রম শেষ করতে আসামির উপস্থিতি এখানে নিশ্চিত লাগতেছে, তাই না? এটা ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। আজকে যেগুলো পড়াইছি সবগুলো ইম্পর্টেন্ট না? রাজসাক্ষী ইম্পর্টেন্ট কিনা বলেন? সহযোগী ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট। তারপরে আমাদের এই যে রাজসাক্ষীর বিচার প্রক্রিয়া ইম্পর্টেন্ট না? আসামিকে হাজির করার বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বিষয়টা ইম্পর্টেন্ট কিনা? ইম্পর্টেন্ট না? আসামি হাজির করা, এগুলো অনেকবার এই ধরনের প্রশ্ন আসছে, ইম্পর্টেন্ট। তারপরে এখন যেটা বলতেছি, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা নিষ্পত্তির সময়সীমা কতদিন? আমরা তদন্তের সময়সীমা পাইছি না? 173 খতে পাইছি না তদন্তের সময়সীমা? আর আজকে পাইলাম মামলার বিচার নিষ্পত্তির সময়সীমা। অবশ্যই ইম্পর্টেন্ট। ঘটনা হয়েছে ভাই, যেই ধরনের প্রশ্ন হয় আমি নিজেই এখন রিস্কে আছি যে আপনার এগুলা আপনার টিকবে কিনা, কোনো সাজেশনে টিকবে না। আমি প্রত্যেক বছর কিন্তু বলি, আমার আজ পর্যন্ত এমন কোনো কেউ আমার দোষ দেখাইতে পারবেন না যে আমি কাউকে আশ্বাস দিছি যে আপনারা এই কয়টাই পড়েন, এই কয়টার প্রশ্ন পড়েন, এই কয়টাই আপনাদের জন্য যথেষ্ট। আমি সবসময় নথি স্বীকার করলেই বলি, একদম বিনয়ের সাথেই বলি, বাই সাজেশন আপনার একদমই, আপনাদের যে পরীক্ষা হয় এই পরীক্ষাতে সাজেশন একদম ফলো করাটা বোকামি ছাড়া আর কিছু না। তবে এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা কি করি, যে একটা গবেষণা করি যে এই বছরগুলো থেকে এইভাবে প্রশ্ন আসছে, এই বছর এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এখন যারা প্রশ্ন করবে তাদের সাথে কি আমার কোনো যোগাযোগ আছে? তাদের সাথে আমার কোনো লিঙ্ক আছে? লিঙ্ক নাই। এখন স্যাররা কোন বিষয়গুলো আমলে নিয়ে প্রশ্ন করে, এটা একমাত্র আপনার আমার কপাল, বাকিরা। বুঝতে পারছেন? তার মানে চেষ্টা করতে হবে, আপনি প্রাইভেট পড়েন আর না পড়েন, আমার কাছে পড়েন আর যার কাছে মন চায় তার কাছে পড়েন, কখনো কারো দেওয়া আশ্বাসে আশ্বস্ত হইেন না যে এগুলোই এনাফ বা এইগুলোই যথেষ্ট। আপনার মন যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আপনি পড়েন। আমার কোচিং এর বাইরেও আপনি পড়েন, মন চাইলে আরো 2জন শিক্ষকের কাছে আপনি পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মন থেকে যখন দেখবেন যে আপনার একটা প্রস্তুতি কমপ্লিট হয়েছে, আপনার মনে একটা সাহস জন্মাইবে অটোমেটিক। বুঝতে পারছেন? তারপরে যে দুটো বিষয় যারা আছে আমাদের 340, 41, 42, এক্ষেত্রে 340টা ইম্পর্টেন্ট, 42 ইম্পর্টেন্ট, 41 ইম্পর্টেন্ট না। 340 হচ্ছে আপনার অভিযুক্তের আত্মপক্ষ সমর্থন করার অধিকার এবং সাক্ষী হওয়ার যোগ্যতা। প্রত্যেক আসামি কি করতে পারে, সে আত্মপক্ষ সমর্থন, মানে সেই ব্যক্তি যে আপনার নির্দোষ, এটা তিনি নিজে এটা সমর্থন নিতে পারেন, তাই না? আত্মপক্ষ সমর্থন নিতে পারেন।
এবং এই ক্ষেত্রে তিনি সাক্ষী হতে পারেন, তিনি শপথ গ্রহণ পূর্বক কিন্তু সাক্ষ্য দিতে পারেন। এই জন্যই দেখবেন আমরা সিনেমা নাটকে দেখছি যে এই যে ঢুকতেই এর একটা লাল কাপড় দিয়ে কি পেঁচাই দিয়ে সামনে হাত রেখে কয় যে যা বলিব সত্যি বলবো সত্যি বই, মিথ্যা বলিব না। সিনেমার একটা প্রমাণ দৃশ্য। এই জন্য দেখবেন আসামির কাছেও কিন্তু, আসামিরাও কিন্তু শপথ বাক্য পাঠ করায় তারা কিছু জিজ্ঞেস করা হয়, তার মানে আসামিও কিন্তু সাক্ষী হতে পারে। 341 তেমন কঠিন কোনো কিছু না, আবার না বুঝলেও দরকার নেই, বাদও দিতে পারেন। এখানে আসামি যদি আপনার কোনো কার্যক্রম বুঝতে না পারে তাকে বুঝাই দেওয়া হবে, এবং সে ব্যক্তি যদি সার্টিফিকেট দ্বারা পাগল না হয়ে থাকে, যদি যদি আমরা দুনিয়ার সবাই পাগল, এক একজন এক এক কাজে পাগল, তাই না? পাগল না? দুনিয়া সব পাগলের খেলা, একটা গান আছে না, পাগলের খেলা, এক একজন এক এক লাইনের পাগল। তো দেখা গেছে যে এখানে বলছে 341-এ যদি সার্টিফিকেটধারী পাগল না হয়ে থাকে, সার্টিফিকেটধারী পাগল না হয়ে থাকে, তাকে একবার বোঝানোর পর সে যদি ভাব ধরে যে বুঝি নাই, আর ঠেকা নাই আদালতের বুঝাই দেওয়ার জন্য। আদালতের কার্যক্রম এত কিছু আর বোঝানোর দরকার নাই, কারণ আপনি সুস্থ মস্তিষ্কের লোক, আপনাকে যেটা বোঝানো হয়েছে, বাংলাতে বোঝানো হয়েছে, আপনি এটা বুঝছেন বলেই আদালত সেটা ধরে নিবে। আর 342 ইম্পর্টেন্ট, আসামির জবানবন্দি। দেখা গেছে যে আপনার সবকিছুই বিচারিক কার্যক্রম হয়ে হয়ে হচ্ছে, তখন 342 দ্বারাই আসামির জবানবন্দি আদালত নিতে বাধ্য, আদালত নিবেন, এটা নিতে হবেই, নাহলে বিচার নিরপেক্ষতা হবে না। 342-এ আদালত আসামিকে জিজ্ঞেস করবে যে রেজাউল, আপনার কি কিছু বলার আছে ভাই? আপনার বিরুদ্ধে এই অভিযোগ, সাক্ষীরা এই ধরনের কথা বলতেছে, তো আপনি কি এই বিষয়ে কিছু বলার আছে? এখন মনে করেন যে রেজাউল ভাবতেছে যে যে গার্লফ্রেন্ডে এত ভালোবাসলাম, এত কিছু দিলাম টিলাম, যা আছে জিপিএফ তে টিয়া তুললেও দিলাম, কিন্তু এই আমার মনে এত বড় কষ্ট দিল, আমার নামে মামলা করলো, যা আমি কিছু বলবো না। মানে অভিমান করছেন আদালতে, আদালতের কাছে মুখ বুঝা। আমরা সিনেমায় এটা দেখে থাকি, তাই না, যে জিজ্ঞেস করে আপনার কি কিছু বলার আছে, নায়ক কি করে অভিমানে বলে যে না আমার কিছু বলার নাই, আদালত আমার কিছু বলার নাই, তখন আদালত রায় দেয়। কিন্তু ওই মুহূর্তে রেজাউল বলতেছে না আদালত আমার কিছু বলার আছে, কি বলার আছে, তখন আদালতে রেজাউল বলা শুরু করলো কাহিনী, যে এই কাহিনী। ঠিক এই 342 দ্বারাই আপনার ভিত্তি করে স্বীকারোক্তি প্রত্যাহার করা হয় আদালতে, জেনে রাখেন নাহলে নোট রাখেন খাতায়। আদালতে আসামির স্বীকারোক্তি প্রত্যাহারের নির্দিষ্ট কোনো আইনে কোনো জায়গায় কোনো ধারা উল্লেখ করা নাই, একমাত্র 342 ধারার উপর ভিত্তি করে আপনার স্বীকারোক্তি প্রত্যাহার করা হয়। আসামিকে জিজ্ঞেস করা হয় আপনার কিছু বলার আছে, তখন আসামি বলে স্যার আমাকে আমার দ্বারা যে স্বীকারোক্তিটা করানো হয়েছে, এই স্বীকারোক্তিটা আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, আমার ছেলেকে জিম্মি করা হয়েছে বা আমার স্ত্রীকে জিম্মি করা হয়েছে বা আমাকে লোভ দেখানো হয়েছে। মানে স্বীকারোক্তি বাতিলের যে লক্ষণগুলো আছে, যে সাক্ষ্য আইনের 24 ধারায় বলা আছে না যে কি কি কারণে স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে না, যে স্যার আমার সাথে এরকম হয়েছে, তখন এই কথাটা আদালত যদি আমলে নেন, আদালত আমলে নিয়ে সেই ক্ষেত্রে আদালত স্বীকারোক্তি বাতিল করে দিতে পারেন, যে আসামি এইরকম পরিস্থিতিতে স্বীকারোক্তি করছিলেন বলে দাবি করছেন এবং সে এটার প্রমাণ দিতে পারতে, এই ক্ষেত্রে স্বীকারোক্তি প্রত্যাহার করা হলো। এমনকি স্বীকারোক্তি প্রত্যাহার কেন হবে না, এটার জন্য কিন্তু রাষ্ট্রপক্ষে কারণ দর্শানোর জন্য বলতে পারে, যে রাষ্ট্রপক্ষ কারণ দর্শান যে আসামি স্বীকারোক্তি দিয়েছিল, তিনি এই ধরনের তথ্য প্রকাশ করতেছেন, এর প্রেক্ষিতে স্বীকারোক্তি বাতিল কেন করা হবে না আপনি বলেন। বা আসামিকেও বলতে পারে যে রাষ্ট্র আপনি আপনি ব্যাখ্যা দেন যে আপনার এই স্বীকারোক্তি কেন বাতিল করা হবে। তখন আসামি তার জবানবন্দি পেশ করে, তার সাক্ষ্য প্রমাণ পেশ করে, তখন ঘুরে ফিরে 340টা একটু আসে। তার মানে আসামির স্বীকারোক্তি প্রত্যাহারের ক্ষেত্রে 340-42 হচ্ছে মূল স্তম্ভ। যদি আমার কথা আপনি বিশ্বাস না হইতে পারে, তাহলে দয়া করে গুগলে গিয়ে সার্চ করবেন, বা আপনার যে